বুয়েটের টাউন প্ল্যানিংয়ের একজন প্রফেসরের মতে ঢাকার রাস্তায় অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যামের অন্যতম প্রধান একটা কারণ হলো একই রাস্তার উপর মাল্টিপল স্পিডে গাড়ি চলে। যেমন একদম প্রথম যে লাইনটা, এই লাইনটাতে চলে হলো রিক্সা, তারপরের যে লাইনটা, এই লাইনটাতে চলে হলো বাস, সিএনজি, মোটরসাইকেল, পিক আপ, এভরিথিং। এরপরে যে ফার্স্ট লাইনটা, ওই লাইনটাতে চলে মোটামুটি গাড়ি, অ্যাম্বুলেন্স, এগুলা। এখন আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটা হলো এই যে ইঞ্জিন রিক্সা আমাদের ঢাকা শহরের একটা নতুন ইন্ট্রোডাকশন, এই ইঞ্জিন রিক্সাকে আপনি এই তিনটা লাইনের মধ্যে অ্যাকচুয়ালি কোথায় সেট করবেন? রিক্সা চাইতে তাদের স্পিড বেশি, গাড়ি, তারপরে আপনার পিক আপ, সিএনজি, এদের চাইতে তার স্পিড কিছুটা কম, আর প্রথম লাইন যেটা গাড়ি, মোটরসাইকেল, এগুলোর চাইতে তো অনেক কম। এই জন্য ওনারা করছে কি, ওনারা একটা নতুন লাইন বাইর করছে, সেটা হলো ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন, এই দুইটার মাঝামাঝি দিয়ে ওনারা যাবে। এখানে অবশ্য একটা জিনিস আমি মিস করছি, সেটা হলো আমাদের ঢাকার ম্যাক্সিমাম যে রাস্তাগুলো আছে সেগুলো হলো 3 লেন বা 4 লেনের রাস্তা। যদি রাস্তার দিকে তাকান আপনি বুঝতে পারবেন। এখানে যদি কোনো কারণে সেটা একটা 4 লেনের রাস্তা হয়, তাহলে একদম প্রথম যে লাইনটা থাকে, ওই লাইন দিয়ে উল্টা দিক দিয়ে রিক্সা আসবে, পিক আপ দাঁড়ানো থাকবে, আমরা মোটরসাইকেলরা ওখানে পার্ক করা থাকবো, গাড়ি ওইখানে পার্ক করা থাকবে, এবং ওইখানে গাড়ি পার্ক করার পর আকাশের দিকে তাকে কি জানি একটা চিন্তা করবে, আপনি তাদেরকে হর্ন দিয়েও সরাইতে পারবেন না, কোনোভাবেই তারা প্রথম লাইনটা ছাড়বে না। এই যে ইঞ্জিন রিক্সাগুলো ঢাকার রাস্তায় চলে, এই ইঞ্জিন রিক্সাগুলোর আইন কানুনের কোনো বালাই নাই, কোনো লাইসেন্স নাই, কোনো রেজিস্ট্রেশন নাই। ট্রাফিক রুল বলে যে একটা শব্দ আছে, এটা প্রবাবলি ওনারা জানেও না। এখন 36শে জুলাইয়ের পর হয়ে গেছে সমস্যা। 36শে জুলাইয়ের পর থেকে আমাদের এই যে এন্টায়ার যে ট্রাফিক সিস্টেমটা আছে, ইনারা অনেক বেশি ডিফেন্সিভ হয়ে গেছে। অভ্যাসবশত এখন ওনারা 2-1টা মোটরসাইকেল থামায়, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স, কাগজপত্র, ট্যাক্স টোকেন, এগুলো সব ঠিক আছে কিনা চেক করে। কিন্তু কোনো দিন আমি আজ পর্যন্ত ঢাকার রাস্তায় কোনো প্যাডেল রিক্সা বা কোনো ইঞ্জিন রিক্সা যদি উল্টা দিক দিয়ে ওনাদের সামনে দেওয়া যায়, ওনারা কিন্তু এটা থামায় না, কিছু বলেও না। এখন এই যদি হয় ট্রাফিকের অবস্থা, তাহলে আপনি কি করবেন আমারে বলেন। গত 6 মাসে আমার পরিচিতদের মধ্যে 5টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং 5টা অ্যাক্সিডেন্টই একটা জিনিস কমন। হ্যাঁ, মোটরসাইকেলেও অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট একটা জিনিস কমন, সেটা হলো কি, ইঞ্জিন রিক্সা। কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো চোয়াল ভাঙছে, কিন্তু সবার এই ইঞ্জিন রিক্সা রিলেটেড কোনো কিছু নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আপনি আমাকে একটা জিনিস বলতে পারেন, সেটা হলো যে ভাই, বাংলাদেশে যেই ভেহিকেলটা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে সেটা তো মোটরসাইকেল, তাহলে আমরা মোটরসাইকেল বন্ধ করে দিই। ব্যাপারটা হলো শুধু বাংলাদেশ না, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে এই পাশে যতগুলা দেশ আছে, সবগুলা দেশ, এমনকি ইউরোপে যতগুলা দেশ আছে, স্বয়ং ফ্রান্সেও যদি আপনি দেখেন যে ওদের কোন ভেহিকেলটা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে, সেটা হলো মোটরসাইকেল। কিন্তু দুনিয়ার কোনোখানে কিন্তু মোটরসাইকেল চালানোটা নিষেধ না। মোটরসাইকেলের লাইসেন্স থাকে, অনেক ধরনের প্রিপারেশন থাকে, একটা মোটরসাইকেল যারা চালায় তাদেরও সব কিছুই থাকে। কিন্তু এই যে ইঞ্জিন রিক্সাটা আছে, এটার কিন্তু কোনো কিচ্ছু নাই, কোনো ট্রাফিক সেন্স, কোনো রুল, রেজিস্ট্রেশন, লাইসেন্স, কিছুই নাই। এখন অনেকে যারা বলেন যে ভাই আপনারা ইঞ্জিন রিক্সা কেন বন্ধ করতে চাইতেছেন দেশের বাইরে বসে, তাদেরকে জাস্ট সিম্পল একটা কথা বলি, ভাই, আমি বাংলাদেশ থেকে 100টা ইঞ্জিন রিক্সা আমেরিকাতে পাঠাই দিই, 100টা ইঞ্জিন রিক্সা আমি ইংল্যান্ডে পাঠাই দিই, ফিলিপাইনে পাঠাই দিই, মালয়েশিয়ায় পাঠাই দিই, আপনি দেখেন তো আপনি ওইটা আপনাদের রাস্তার মধ্যে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারেন কি না? জীবনেও পারবেন না। এখন ব্যাপারটা হলো কি, ইঞ্জিন রিক্সা যখন একটা অ্যাক্সিডেন্ট করে, তখন কিন্তু ক্যাজুয়ালিটিটা হয় না, মানে আপনার হাত ভাঙবে, পা ভাঙবে, চোয়াল ভাঙবে, মাথা ফাটবে, কিন্তু আপনি মরবেন না। আর মোটরসাইকেলের সাথে, হ্যাঁ, একটা ব্যাপারে ইঞ্জিন রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করলে মরতে পারে, সেটা হলো কি, মোটরসাইকেলের সাথে। মোটরসাইকেল যদি খুব হাই স্পিডে গিয়ে ইঞ্জিন রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে, তাহলে দের ইজ এ পসিবিলিটি যে মোটরসাইকেল রাইডার যে থাকবে সে মারা যাবে, কিন্তু ইঞ্জিন রিক্সায় যারা থাকে এরা কিন্তু আসলে মারা যাবে না। যেমন আমার অফিস হলো আগারগাঁতে। আগারগাঁ এখন অনেক মোটা মোটা রাস্তা করছে, আপনারা দেখছেন, খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগে। আপনি ওইখানে যদি যান, আপনি ইঞ্জিন রিক্সার মজাটা দেখবেন। উল্টা দিক দিয়া, সোজা দিক দিয়া, যেই দিক দিয়া মন চাইতেছে, মানে উনারা খালি পারতেছে না ব্যাক গিয়ার দিয়ে উল্টা দিকে রাস্তায় চলে আসার জন্য, খালি এইটা বাদে উনাদের যা কিছু করা সম্ভব ওই রাস্তার মধ্যে সব কিছু করতেছে। এবং ওখানে কোনো ট্রাফিক রুল নাই, কোনো সিগন্যাল নাই, কোনো কিচ্ছু নাই। এবং এভরি অল্টারনেটিভ ডেতেই দেখা যায় যে ইঞ্জিন রিক্সার সাথে গাড়ি, ভ্যান, সিএনজি, রিক্সা, মোটরসাইকেল কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্ট করতেছে। এখন আমাদের সমস্যাটা হইল কি দেখেন, আমাদের সমস্যা হলো যে আমাদের
সিভিয়ার কোনো ক্যাজুয়ালিটি না হওয়া পর্যন্ত আমরা না আসলে এই জিনিসটা বন্ধ করি না। যেমন এখন যদি ইঞ্জিন রিক্সায় কোনো একটা স্টুডেন্ট মারা যায়, স্কুলের স্টুডেন্ট বা ভার্সিটির স্টুডেন্ট বা কেউ একজন যদি মারা যায়, তখন দেখবেন সবাই মিলে ইঞ্জিন রিক্সার পিছে লাগবে। কিন্তু যতদিন পর্যন্ত সেটা না হবে যে এই হাত ভাঙছে, পা ভাঙছে, এগুলো তো আসলে ওভাবে পেপারে নিউজও হয় না, কেউ কিছু বলেও না। এই জন্য এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নাই। হাত পা ভাঙছে, ঠিক আছে, আবার হাত পা ঠিক হয়ে যাবে। মানে মৃত্যু না হওয়া পর্যন্ত আসলে এটার কোনো সলিউশন হবে বলে আমার মনে হয় না। প্রবলেম আপনাকে সবাই বলবে, সলিউশনটা হলো মেইন জিনিস। এখন আমি বাংলাদেশের এই ঢাকার ট্রাফিক সিস্টেমের কয়েকটা সলিউশনের কথা বলি, দেখেন আপনার পছন্দ হয় কিনা। ইভেনচুয়ালি আমি সবগুলা যানবাহন নিয়েই বলবো। প্রথমে ইঞ্জিন রিক্সা নিয়ে বলি। ইঞ্জিন রিক্সাগুলো অ্যাকচুয়ালি কী হয়, ইঞ্জিন রিক্সা রাতের বেলা কোনো একটা গ্যারেজ থাকে যেখানে একসাথে 30-40টা ইঞ্জিন রিক্সা যায়, ওরা সবাই ওইখান থেকে চার্জ করে। প্রথম যেটা করতে হবে সেটা হলো ঢাকার 10 কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো ইঞ্জিন রিক্সা যেখানে চার্জ করানো হয় ওই রকম কোনো গ্যারেজ থাকতে পারবে না। মানে যদি চার্জ করাইতে হয় তাহলে যে যার নিজের বাসায় গিয়ে বাসার লাইন খুলে এনে ওখান থেকে চার্জ করাইতে হবে। এইটা যদি করান তাহলে অনেকগুলো ইঞ্জিন রিক্সা শুধুমাত্র কস্টিং ম্যানেজ করতে পারবে না দেখে আস্তে 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 কমতে থাকবে। এরপরে আরেকটা জিনিস করতে হবে, জিনিসটা ডিফিকাল্ট বাট এটা আসলে করতেই হবে, আদারওয়াইজ ঢাকার যে ট্রাফিক সিস্টেম এটা আপনি কখনো ঠিক করতে পারবেন না। সেটা হলো কি, ইঞ্জিন রিক্সার তো কোনো রেজিস্ট্রেশন নাই। এখন ইঞ্জিন রিক্সা যারা চালাচ্ছে আপনি সাথে সাথে বন্ধ করতে পারবেনও না। এই জন্য আপনি ইঞ্জিন রিক্সার রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করেন। খুব কঠিন কিছু না, নিজের নাম, মোবাইল নাম্বার এরকম এরকম দেওয়া থাকবে, ওনারা একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, প্রয়োজনে আপনিও এটা ফিল আপ করে দিবেন। কিন্তু ওই ফর্ম ফিল আপ করে একটা রেজিস্ট্রেশন করে একটা নাম্বার দেওয়ার ব্যবস্থা করেন। এখানে ক্যাচটা হলো কোথায়, ইঞ্জিন রিক্সা একটা মোবাইল নাম্বারে একটাই রেজিস্টার করতে পারবেন। এর মানে হইল যে এই যে বড় একটা সিন্ডিকেট থাকে না, যে একজন মহাজনের আন্ডারে 50টা ইঞ্জিন রিক্সা থাকে, ওই জিনিসটা করা যাবে না। যে কোনো একটা নাম্বারে একটা ইঞ্জিন রিক্সা চার্জ করতে পারবে, মানে রেজিস্ট্রেশন করতে পারবে আর কি। এটা যদি করা হয় তাহলে বড় যে সিন্ডিকেটটা থাকে ওইটা তখন আস্তে আস্তে ভাঙতে থাকবে, কারণ কেউ 50টা মোবাইল সামনে নিয়ে বসে তো ইঞ্জিন রিক্সা চালাতে পারবে না। সো আপনার যদি ইঞ্জিন রিক্সাকে রেজিস্টার না করা হয় তাহলে অ্যাকচুয়ালি আপনি এটা বন্ধ করতে পারবেন না। এখন অনেকে বলেন যে ভাই ওনারা গরিব মানুষ, ওনাদের রেজিস্ট্রেশন করতে হবে, এই সেই, ওনারা পারবে না। দেখেন, আজকে থেকে 1 বছর আগে কিন্তু ঢাকায় কোনো ইঞ্জিন রিক্সা ছিল না, তখন কিন্তু ওনারা না খেয়ে মারা যায় নাই। সো আপনি যদি বলেন যে ইঞ্জিন রিক্সা বন্ধ করলে ওনারা না খেয়ে মরে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। এখন উনাদেরকে যদি এরকমই অবস্থা হয় যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে খালি রিক্সা চালানোর জন্য, তাইলে আমি তখন একটা কথা বলি যে আপনি ইঞ্জিন রিক্সায় কেন গেলেন, আপনি প্যাডেল রিক্সায় যান, আপনি সিএনজিতে যান, আপনার এই মাঝখানে ইন বিটুইন ইঞ্জিন রিক্সাটা কেন নিতে হচ্ছে? ভাই এগুলো কোনো রিজন না। এবারে আসি আমার যানবাহন নিয়ে, মানে মোটরসাইকেল। দেখেন, ঢাকা রাস্তায় মোটরসাইকেল হলো সবচেয়ে বেয়াদব কিসিমের। আমি নিজে মোটরসাইকেল চালাই, বাট আমি নিজেই বলতেছি যে আমাদের একটু দরকার লাগলে আমরা ফুটপাথ দিয়ে উঠে যাইতেছি। ফুটপাথ দিয়ে যাওয়ার সময় আবার যদি আপনি কোনো মোটরসাইকেলে বলেন যে ভাই নামেন, ওই যে আমার সামনেটা যাইতেছে, আপনি আমারই পাইলেন। আরেকটা হলো ফুটপাথ দিয়ে গেলে যদি বলে যে ভাই এখানে উঠছেন কেন, ওই যে সামনে গিয়ে নামে যাব, ওইখান দিয়ে নামে যাব, আমার একটু যাইতে দেন। এই কথা কোনো দরকার নেই। জাস্ট বিআরটি একটা ওয়েবসাইট করেন। ওয়েবসাইটে সিস্টেমটা হলো এরকম যে ফুটপাতে দেখবেন অনেক জায়গায় বার বসানো থাকে যেন মোটরসাইকেল উঠতে না পারে, ওই বারও উঠায় ফেলেন। করবেন কি, কোনো মোটরসাইকেল যদি ফুটপাতে উঠে, তখন আমাদের পরিচিত মানুষ যারা আছে পুরা ঢাকায় 2 কোটি মানুষ মতো থাকে ঢাকায়, কেউ যদি খালি ফুটপাতে একটা মোটরসাইকেল উঠছে ওই মোটরসাইকেলটা ছবি তুলতে পারে উইথ দ্য রেজিস্ট্রেশন নাম্বার, মোটরসাইকেলের পিছে যে নাম্বার প্লেটটা আছে ওইটা সহ ফুটপাতে মোটরসাইকেল উঠছে, এই ছবিটা যদি কেউ তুলতে পারে এবং এই ছবিটা যদি সে ওই ওয়েবসাইটে আপলোড করতে পারে, সরাসরি ওই মোটরসাইকেলকে সিজ করে নেওয়া হবে। এছাড়া ভাই কোনো উপায় নেই। আপনি ওই 200 টাকার মামলা দিয়ে বা ট্রাফিক পুলিশের পক্ষে, আমাদের এই পরিমাণ ট্রাফিক পুলিশও নাই যারা মোটরসাইকেলকে ফুটপাতে উঠা থেকে বন্ধ করতে পারবে। আপনি সিস্টেমটা করেন এইরকম যে ফুটপাতে কোনো মোটরসাইকেল উঠলে খালি ওই মোটরসাইকেলটার নাম্বার প্লেট সহ একটা ছবি তুলতে হবে, যেই ছবিতে বোঝা যাচ্ছে যে সে ফুটপাতে উঠছে। ওয়েবসাইটে আপলোড করবে, ওই মোটরসাইকেলটা সরকার সরাসরি সিজ করবে। সিজ করার পরে মোটরসাইকেলটা নিলামে বিক্রি হবে। নিলামে বিক্রি হওয়ার পর যেই অ্যামাউন্টের টাকাটা আসবে ওইটার 50% সরকারি কোষাগারে জমা হবে, আর বাকি 50% যে ওই ছবিটা আপলোড করছে তার অ্যাকাউন্টে জমা হবে। সেটা আপনি যেমনেই দেন না কেন, বিকাশ পেমেন্ট, অনলাইন পেমেন্ট, ব্যাঙ্ক ট্রান্সফার, হোয়াট এভার, যেভাবেই হোক, মানে মানুষকে এইটা দিতে হবে। আপনি যদি মানুষকে এইটা দেন যে 50% টাকা আপনি পাবেন, 50% টাকা সরকারের কাছে যাবে, এই যে মোটরসাইকেল যেটা ছিল এই মোটরসাইকেলটা নিলামে বিক্রি করে দেওয়া হবে, এটা যদি করেন
দেন মোটরসাইকেলের ফুটপাতে ওঠা এবং মানে ওলট পালট যেই গাড়ি চালানো, মোটরসাইকেল চালানো, এই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হবে। বাসকে ঢাকা শহরে কন্ট্রোলে আনা সম্ভব। আপনি গিয়ে মারামারি করে উঠাইতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটার কিছু প্রসিডিওরও আছে। আপনি যদি চান, আপনি বাস সিস্টেমটাকে প্রপারলি শহরের যেই মানুষটা আছে এদেরকে মোবিলাইজ করার জন্য খুব প্রপারলি ব্যবহার করতে পারবেন। দেখেন, দেশের বাইরে কিন্তু বাস সিস্টেমটা হলো মেইন ট্রান্সপোর্ট সিস্টেম। মানে আপনি যেই দেশেই যান না কেন, আপনি দেখবেন মেট্রোটাতে যে পরিমাণ, মানে আমাদের যে মেট্রোটা, এই মেট্রোতে যে পরিমাণ মানুষ চলাচল করে তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ এই বাসে চলাচল করে। আমাদের মেট্রো রেল কিন্তু দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা কি জানেন? আমাদের দরকার বাস সিস্টেমটাকে প্রপারলি নেওয়া। যদি বাস সিস্টেমটা খুব সুন্দর হয়ে যাইতো তাহলে কিন্তু আমাদের মেট্রো রেলের যে খরচটা আছে এটার অ্যাকচুয়ালি কোনো দরকার ছিল না। এবারে আসেন গাড়ি আর সিএনজি নিয়ে কথা বলি। সেটা হলো যে সহজভাবে চিন্তা করেন যে একটা গাড়ির ইন্স্যুরেন্সের ডেট ফেল হয়ে গেছে বা রেজিস্ট্রেশনের ডেট 1 মাস পার হয়ে গেছে, এটার জন্য আপনি তাদেরকে মামলা দেন, ঠিক আছে, কিন্তু এইটা না শহরের রাস্তায় ট্রাফিকের জন্য খুব বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি করে না। রেদার দেন একটা গাড়ি, ওর রেজিস্ট্রেশন আছে, ওর লাইসেন্স আছে, ওর ড্রাইভারের সব কিছু ঠিক আছে, কিন্তু গাড়িটা রাস্তার মধ্যে এমন একটা জায়গায় পার্ক করছে যে ওর কারণে রাস্তার মধ্যে সবগুলা গাড়ি চিপা চিপা সাইড দিয়ে দিয়ে যাইতে হইতেছে। এইটা আপনার ঢাকা শহরের যেই ওভারঅল ট্রাফিক সিস্টেম পুরা জায়গাটার উপর এফেক্ট করে। যেমন আমি আপনাকে বলি, এই যে সোনারগাঁ সামনের যেই রাস্তাটা, এই রাস্তার উপরে যদি 2টা গাড়ি সামনে পিছে করে এইভাবে করে পার্ক করা থাকে, এই রাস্তাটা হলো ঢাকা শহরের অনেকটা প্রাণের রাস্তার মতো, যে এই রাস্তাটার উপর একটু এফেক্ট করা মানে পুরা ঢাকার ওই মাথায় মাথা দুই পাশেই জ্যাম লেগে যাবে। এখন কোনো একটা গাড়ি যদি এখানে দাঁড়ায়, এই গাড়িটার জন্য কিন্তু পুরা রাস্তা ব্লক হয়ে গেছে। এই গাড়িটা যে অন্যায়টা করছে এটা অনেক বড় একটা অন্যায়। এখন সমস্যা হলো কি, দেখেন, মনে করেন এই গাড়িটা হলো একটা সচিব মহোদয়ের গাড়ি বা একজন আর্মির বড় অফিসারের গাড়ি বা অন্য কোনো একজনের গাড়ি, এমন একজনের গাড়ি যে গাড়িটাকে অ্যাকচুয়ালি কিছু বলা যাচ্ছে না। তখন কি হবে? তখন আমাদের ট্রাফিক সিস্টেমের যারা কাজ করছেন, সার্জেন্ট আছেন, অন্যান্য অফিসাররা যারা আছেন বা কনস্টেবল যারা আছেন, ট্রাফিক পুলিশ যারা আছেন, উনারা না এই গাড়িটাকে আসলে কিছু বলতে পারেন না, কোনো মামলাও দিতে পারেন না, কিছুই করতে পারেন না, কারণ এটা সচিব মহোদয়ের গাড়ি। এই জন্য আমাদের করতে হবে কি, পুরা ঢাকার যে ট্রাফিক সিস্টেমটা আছে এইটাকে অ্যাকচুয়ালি রেড লাইট গ্রিন লাইটের মধ্যে নিয়ে আসতে হবে। ঢাকার সব রাস্তায় আপনি হয়তো ইনিশিয়ালি পারবেন না, কিন্তু ম্যাক্সিমাম রাস্তায়, ধরেন না ঢাকার 60% যেই মেইন জায়গাগুলো আছে ওইখানটাতে আপনি রেড লাইট গ্রিন লাইট তো আছে, সেই রেড লাইট গ্রিন লাইটের ওইখানে একটা এআই বসায় দিবেন। এটা কিন্তু বুয়েটের কোনো একটা স্টুডেন্ট অথবা কোনো একটা বেসরকারি ফার্মের কেউ একজন করছিল, আমি এটার ভিডিওটা দেখছি, আমি যদি পাই তাহলে আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি। উনি প্রত্যেকটা গাড়ির যে যাচ্ছে সেই গাড়িটার স্পিড কত, নাম্বার কত, সব কিছু কিন্তু তার মনিটরের মধ্যে চলে আসতেছে। সো এই টেকনোলজিটা আছে, শুধু বাংলাদেশে না, দুনিয়ার সবখানেই এটা আছে। তো দেখেন, যখন একজন সিনিয়র অফিসারের গাড়ি নিয়ম কানুন ভাঙা উল্টা দিক দিয়ে যায় বা কিছু হয়, তখন আমাদের ট্রাফিক সিস্টেমে যারা আছে ওনারা কিন্তু আসলে ওই গাড়িটাকে থামাইতে পারে না। এটা স্বাভাবিক ব্যাপার, ওনারা পারবেও না। বা পুলিশের একজন বড় কর্মকর্তা যাইতেছে, তখন কি একটা ট্রাফিক পুলিশের পক্ষে সম্ভব যে ওই গাড়িটারে থামায় মামলা দেওয়া? কোনোদিনও সম্ভব না। এটা তখনই সম্ভব যখন আপনি পুরো সিস্টেমটাকে এআই এর আন্ডারে নিয়ে আসবেন। আপনি ঢাকার যে মেইন পয়েন্টগুলো আছে ওইখানটাতে রেড লাইট গ্রিন লাইট তো দেওয়া থাকবে, ওর সাথে আপনি যেটা করেন যে এআই বসায় দেন। কোনো গাড়ি রেড লাইট হওয়ার পরে যদি সামনে যে সাদা দাগটা থাকে ওই দাগটা পার হয়ে 6 ইঞ্চিও সামনে আগায়, তাহলে অটোমেটিক্যালি এআই ওইটা ক্যাচ করে ওই গাড়িটা যেই নাম্বারে রেজিস্ট্রেশন করা সেই নাম্বারে গিয়ে একটা মেসেজ পাঠাবে যে আপনার গাড়িতে একটা 25,000 টাকা বা 50,000 টাকার মামলা হয়েছে। আর যদি এটা কোনো সরকারি গাড়ি হয় তাহলে 2টা বা 3টা ওয়ার্নিং থাকবে, ওয়ার্নিংয়ের পরে এই গাড়িটা আবার সরকার তার পুলে নিয়ে নিবে। এই সিস্টেমটা যদি করা যায় তাইলে যেটা হবে কি জানেন, সবগুলা গাড়ি নিয়ম মেনে চলবে। যেমন আমাদের যেই অ্যাম্বুলেন্সটা আছে, ঠিক আছে, অ্যাম্বুলেন্স অনেক ইম্পর্ট্যান্ট, বাট অ্যাম্বুলেন্সটা যখন উল্টা দিক দিয়ে আসে তখন এই অ্যাম্বুলেন্সের কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। যেমন ওই দিন আমার চোখের সামনে একটা ইঞ্জিন রিক্সায় উল্টা দিক দিয়ে একটা অ্যাম্বুলেন্স আসতেছে, সেও উল্টা দিক দিয়ে রওনা দিছে, দুইজন একদম মুখামুখি গিয়ে ঘষায় লাগে, দুইটা কতক্ষণ দাঁড়ায় থাকলো, ঝগড়াঝাঁটি মারামারি, লোকজন জমা যাওয়া আগারগাঁওয়ের রাস্তাটাতেই। এখন এই জিনিসটা তো হবেই, কিন্তু অ্যাম্বুলেন্সটা যদি মেইন রাস্তা দিয়ে যায় এবং সেটাকে যদি একটু স্পেস দেওয়া হয় তাহলে কিন্তু আর এই অ্যাক্সিডেন্টটার কোনো কাহিনী থাকে না। সো ইঞ্জিন রিক্সাকে আমাদের কন্ট্রোল করতে হবে, প্লাস অ্যাম্বুলেন্স যেটা ওলট পালট চালায় সেটাকে ঠিক করতে হবে। অ্যাম্বুলেন্সের জন্য আমার একটা সাজেশন আছে, কি জানেন, সেটা হলো অ্যাম্বুলেন্সের যারা ড্রাইভার হবে না তাদের বয়স অ্যাটলিস্ট 40 হইতে হবে।
কারণ 40 না হলে না একটা মানুষের রাস্তায় যে ধৈর্যটা নিয়ে গাড়ি চালানোর কথা সেই ধৈর্যটা কখনো আসে না। অ্যাম্বুলেন্স চালাইতে গেলে অ্যাম্বুলেন্স ড্রাইভারের বয়স অবশ্যই 40 বছর হইতে হবে। এর আগে যদি কোনো ড্রাইভার থাকে সে অ্যাম্বুলেন্স চালাতে পারবে না। মোট কথা হলো আপনার ঢাকাকে পুরো এআই সিস্টেমের আন্ডারে আনতে হবে। মানে ব্যাপারটা হলো যে হ্যাঁ আমি জানি আপনি ইসলামপুরে বসাইতে পারবেন না, নবাবপুরে বসাইতে পারবেন না, ঠিক আছে, কিন্তু যে মেইন রাস্তাটা আছে যাত্রাবাড়ি থেকে উত্তরা পর্যন্ত পুরাটা মেইন রোড যেটা আছে এটার মধ্যে এআই বসায় দেন, রেড লাইট গ্রিন লাইট দিয়ে গাড়িগুলো চালান, সেক্ষেত্রে যেটা হবে সব কিছু একটা নিয়মের মধ্যে আসবে। হ্যাঁ অবশ্যই অনেক টাকা খরচ হবে, এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি যদি সিস্টেমটাকে ঠিক করতে চান তাহলে আপনার এই টাকাটা খরচ করতেই হবে। আদারওয়াইজ আজকে ইঞ্জিন রিক্সা চলতেছে, 2 দিন পর ইঞ্জিনের নৌকা চলবে, 2 দিন পর অন্য কিছু একটা চলবে, আপনি এটাকে কখনোই বন্ধ করতে পারবেন না। আমার ভিডিও তো আমি ছাড়া কেউ দেখে না, কিন্তু আমার ভিডিওটা যদি সেই লেভেলের কেউ দেখতো এবং সে যদি আমাকে বলতো যে আপনাকে 1 মাস টাইম দিলাম আপনি ঢাকার পুরো ট্রাফিক সিস্টেমটাকে ঠিক করতে পারবেন কি না, হ্যাঁ এটা ঠিক করা পসিবল। আমার পক্ষে 1 মাসে ঢাকার পুরা এন্টায়ার যে ট্রাফিক সিস্টেম আছে এইটাকে ঠিক করা সম্ভব। সবাই নিয়ম মেনে গাড়ি চালাবে, সবাই রেড লাইট গ্রিন লাইট ধরে গাড়ি চালাবে, ইচ্ছা থাকতে হবে। যদি আপনার ইচ্ছা থাকে 1 মাস গুড এনাফ পুরা ঢাকার ট্রাফিক সিস্টেমটাকে সোজা বানায় ফেলা।